হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছিস? না স্যার, দেখাচ্ছে। তো দেখ, তাহলে আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? তো পুরানো চ্যাপ্টার মানে যে দুটো ইউনিট আমাদের হয়েছে, বিশেষ করে এই ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল মোশন আর তার সঙ্গে ভেক্টর। তাহলে তোদের বই অনুযায়ী, তোদের বইটার কথা যদি বলি, যেভাবে তোদের বইটাতে আছে, তাতে করে একটা চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টারের মধ্যেই দেখবি যে ফার্স্ট অংশটাতে আমাদের ভেক্টর অ্যালজেব্রা সম্পর্কে বলা আছে, ঠিক আছে? মানে কি কি ভেক্টর অ্যালজেব্রা বলতে ছিল হচ্ছে যে এডিশন, ভেক্টর এডিশন, আর ছিল বল ভেক্টর সাবট্রাকশন, আর কি ছিল প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, এসব ছিল, মানে এগুলো অ্যালজেব্রাগুলো ছিল একটা পার্টে। আর একটা পার্টে কি ছিল, এই ভেক্টর সাবট্রাকশনের অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, যেখানে আমাদের রেন প্রবলেমটাও ছিল। রেন প্রবলেম ছিল। আর একটা পার্ট ভেক্টর অ্যালজেব্রাটা ছিল কি না, টু ডাইমেনশনাল মোশন। টু ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশনের মধ্যে যেমন ছিল রিভার বোট প্রবলেম, তেমনি ছিল কি প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, এগুলো আমাদের সবই পড়া হয়ে গেছে। তেমনি তো আরেকটা চ্যাপ্টার যেটা ছিল, যেটা যেটা তোদের বইতে সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার ইউনিট টু, ইউনিট টু এর কথা বলছি আমি। ইউনিট ওয়ানটা আমরা এখনো পড়িনি, যেটা ইউনিট আর ডাইমেনশন আছে অনলি। তো তোদের বই অনুযায়ী ইউনিট টুতে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে ভেক্টর, যেটা সেকেন্ড চ্যাপ্টার, যেটা আমি আগে পড়িয়েছি। তারপরে কি ছিল, প্রথম চ্যাপ্টার ছিল ওয়ান ডাইমেনশনাল মোশন। ওয়ান ডাইমেনশনাল মোশন কথা হচ্ছে যে চ্যাপ্টারগুলোকে আমি যেভাবেই ভাগ করি না কেন, আমরা প্রথমে কি পড়েছিলাম, ভেক্টর অ্যালজেব্রা পড়েছি, তারপরে ওয়ান ডাইমেনশনাল মোশন পড়েছি, তারপর টু ডাইমেনশনাল মোশন পড়েছি। তো যে বইয়ে যেভাবেই ভাগ থাকুক না কেন, আসল উদ্দেশ্য ছিল আমাদের এই ইউনিট টুটাকে পড়া এবং বোঝা। টোটাল যে 10টা ইউনিট আছে, এটা একটা ইউনিট যেটা আমরা মোটামুটি পড়েছি, কিন্তু কিছু বিষয় এখানে এখনো বাকি আছে। মেনলি যেটা, সেটা হচ্ছে প্রবলেমস। প্রবলেমস আমরা সব করে উঠতে পারিনি, কিছু প্রবলেমস আমরা করেছি। তো বাকি প্রবলেমগুলো আমি এখন পোস্টপোন রাখছি। এখন এই চ্যাপ্টারটা নিয়ে আর এক্সট্রা নতুন কোনো প্রবলেম তোদেরকে করতে হবে না। যে প্রবলেমস আমি করিয়েছি সেটা এক্সামের জন্য সাফিসিয়েন্ট। যে এইচএস বা 11-এর এক্সাম বা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, সেই সবের জন্য এটা সাফিসিয়েন্ট, ঠিক আছে? বল। হুম আচ্ছা, আমি তোকে একটু পরে ফোন করবো, আমি পড়াচ্ছি। হ্যাঁ, হুম। হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ রে, কেউ যেন বল। শোনাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখ যেটা বলছিলাম, যে আমরা প্রবলেমসগুলো এখন পোস্টপোন রাখছি, আর এক্সট্রা আর কিছু প্রবলেম করার জন্য আমরা এক্সট্রা রাখছি। কিন্তু তোকে আমি বলি, আমাদের উদ্দেশ্যটা আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা সেট ওয়ান আর সেট টুটা, তো আমরা এখন এটা কভার করে উঠতে পারিনি। আমি এটা কভার করার চেষ্টা করব এবং করব কভার, কিন্তু এখন এটা কভার করে উঠতে পারিনি। এবং আমি চাইছি নি এই মুহূর্তে এইটাকে আবার এক্সটেন্ড করতে, ইউনিট টুটাকেই, কারণ এটা তো বোরিং লাগবে, একটা একটা বিষয়কে এতদিন ধরে পড়েছি আমরা। তো কিন্তু তুই এইটুকু জেনে রাখ, যেটুকু আমরা প্রবলেমস করিয়েছি সেটা পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট। আমি তোকে যেটা করতে বলবো এই মুহূর্তে, নতুন কোনো প্রবলেম এখন আর না করলেও চলবে,
যদি সময় পাস তবেই করবি, কিন্তু পুরানো যা পড়িয়েছি সেই পড়াটাকে রিভিশন করবি, নাহলে কিন্তু এগুলো সব ভুলে যাবি। যে ওয়ান ডাইমেনশনাল মোশনে বল বা টু ডাইমেনশনাল মোশনে বল বা ভেক্টর অ্যালজেব্রা যেগুলো পড়ানো হয়েছে সেগুলো রিভিশন কর। রিভিশনটা তোরা এমনি পুরোনো ভিডিওগুলো থেকে করতে পারিস, বই পড়ে করতে পারিস, ঠিক আছে। তারপরে যে প্রবলেমসগুলো করানো হয়েছে, আমি যেগুলো করিয়েছি বা তোরা এক্সারসাইজে যেসব প্রবলেমগুলো করেছিস সেগুলো প্র্যাকটিস করতে থাক নতুনটা আমি পড়ানোর সঙ্গে সঙ্গে। তারপরে আমি বলবো ওই সেট ওয়ানের সেট টু যে প্রবলেমগুলো বাকি আছে আমি সঠিক সময় এলে ওগুলো করিয়ে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে মেন কথা ছিল। তো আজকে আমরা ইউনিট 3 স্টার্ট করে ফেলবো। ইউনিট 3, ইউনিট 3তে কি রয়েছে? ইউনিট 3তে আমাদের 3টা চ্যাপ্টার আছে, জেনে রাখ তুই। ফার্স্ট হচ্ছে কি না নিউটনস ল, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার রয়েছে আমাদের ফ্রিকশন বা ঘর্ষণ, আর থার্ড চ্যাপ্টার রয়েছে আমাদের সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। এই 3টা চ্যাপ্টার মিলে ইউনিট 3। তাহলে আমরা এবারে ইউনিট 3 দিকে যাব। তার আগে তোদেরকে একটা সবাইকে বলে দিই, সেটা হচ্ছে এইবার থেকে ভিডিও যারা অফলাইন পড়েছে তারা আর পাবে না। যারা অফলাইন টিউশনে পড়েছে তাদেরকে কোনো ভিডিও শেয়ার করা হবে না। নো ভিডিও উইল বি শেয়ার্ড ফর অফলাইন ব্যাচ। এই যে রেকর্ডিংগুলো হচ্ছে, এই রেকর্ডিংগুলো কেবলমাত্র যারা অনলাইনে রয়েছে তারাই পাবে। কি বললাম বুঝতে পারলি? এবং কোথায় পাবি? হোয়াটসঅ্যাপে বা ইউটিউবের মাধ্যমে নয়, কারণ ওখান থেকে শেয়ার করা যায়। তোরা এই রেকর্ডিংগুলো পাবি হচ্ছে যে গুগল ক্লাসরুমে। জেনে রাখ, গুগল ক্লাসরুম বলে অ্যাপ্লিকেশনটা যদি কারো না থাকে এটা ডাউনলোড করে নিবি। যদি ডাউনলোড না করতে পারিস কোনো অসুবিধা নেই, আমি গ্রুপে লিঙ্কটা পাঠিয়ে দেবো। আমাদের ওইখানে যে ব্যাচটা ক্রিয়েট করা আছে অনলাইন ব্যাচ বলে যে গ্রুপটা ওখানে ক্রিয়েট করা আছে, সেই অনলাইন ব্যাচ 11 গ্রুপের যে লিঙ্কটা সেটা আমি পাঠিয়ে দেবো তোদেরকে। সেই লিঙ্কটাতে তোরা ওখানে জয়েন হয়ে যাবি, দিয়ে এই সমস্ত ভিডিও বা যে কোনো পিডিএফ, যে স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ ফরম্যাটে দেওয়া হবে সেগুলো সব আমি ওইখানে পোস্ট করব, যেখানে কেবলমাত্র তুইই দেখতে পাবি, তুই কাউকে শেয়ারও করতে পারবি না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে গুগল ক্লাসরুমে সবাই অ্যাড হয়ে যাবি, আমি আজকে বা কালকে সকালের মধ্যে লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। এইবারে দেখ আমরা নতুন চ্যাপ্টার এর দিকে যাই, যেটা আমাদের উদ্দেশ্য আজকে, সেটা হচ্ছে ইউনিট 3টা স্টার্ট করা। ইউনিট 3, তো ইউনিট 3 আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার, আমি আগেই বললাম যে আজকে আমরা সেই চ্যাপ্টারটা স্টার্ট করব, সেটা হচ্ছে নিউটনস ল। তো নিউটনস লতে আমরা অ্যাকচুয়ালি কি পড়ব? আমি বলেছিলাম যে আমরা হ্যালো স্যার রেকর্ডিংটা করুন। রেকর্ডিং অন করা আছে, রেকর্ডিং অন করা আছে, প্রথমে করে দিয়েছি। তো যেটা বলছিলাম যে এই যে ইউনিট 3তে আমরা কি পড়ব? আমি আগেই বলেছিলাম যে মেকানিক্সের যে বিভাজনটা রয়েছে তার মধ্যে একটা ছিল আমাদের কাইনেমেটিক্স, একটা ছিল ডাইনামিক্স, আর একটা ছিল স্ট্যাটিক্স। তো এই পার্টটা আমরা কভার করে ফেলেছি, কাইনেমেটিক্স পার্টটা, যেখানে আমরা কি সম্পর্কে পড়েছিলাম না মোশন অফ অবজেক্ট, বস্তুর গতি সম্পর্কে আমরা পড়েছিলাম। মোশন অফ অবজেক্ট এইটা আমাদের ইন্টারেস্টের বিষয় ছিল, মোশন অফ অবজেক্ট। কিন্তু এর মোশনের কজ আমরা পড়িনি, আমরা এই ডাইনামিক্সে পড়তে চলেছি কজ অফ মোশন। ডাইনামিক্স আমরা পড়তে চলেছি কজ অফ মোশন। তো এখানে কজ অফ মোশন কি? একটা বস্তুর গতি সৃষ্টির কারণ কি? মূলত ফোর্স, যেটা আমরা নিউটনস ল, এই যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে এই নিউটনস লতে আমরা বিশেষ করে ফোর্স সম্পর্কেই পড়ব, মানে কজ অফ মোশন সম্পর্কে পড়ব, মানে ডাইনামিক্স সম্পর্কে পড়ব। অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিট 3টা জুড়েই আমরা ডাইনামিক্স সম্পর্কেই পড়ব বেসিক্যালি।
তো আমরা নিউটনস লটা একটু শুরু করি। আবার আমি বলছি যে এই চ্যাপ্টারটা আমি একটু অন্যরকম ভাবে পড়াতে চাইব, পড়াচ্ছি অন্যরকম ভাবে, বাট এই চ্যাপ্টারটা আমি আরো একটু ভিন্ন রকম ভাবে পড়াবো, যেটা তোদের কনভেনশনাল যে বইগুলো আছে সেগুলো থেকে অনেকটাই আলাদা হবে। তার কয়েকটা রিজন আমি বলি, কারণ বলি। প্রথমত দেখ, এই নিউটনস ল তোরা ক্লাস 9-এ পড়েছিস, একটু আধটু তোরা এই নিউটনস ল সম্পর্কে ক্লাস 9-এ পড়েছিস। তোরা জানিস নিউটনস লগুলোর স্টেটমেন্টগুলো কি কি হয়, সেটাও তোরা জানিস, যে তিনটা ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল কি হয় তোরা জানিস। আমি সেইটা ধরেই পড়াবো যে তোরা ওই তিনটা ল জানিস এবং বেসিক যে থিংসগুলো রয়েছে নিউটনস ল সম্পর্কে তোরা জানিস। কিন্তু তোদের বইগুলোতে বিশেষ করে যেগুলো একদম ফান্ডামেন্টাল লেভেলের বেঙ্গলি ভার্সনের যে বইগুলো রয়েছে সেগুলোতে প্রবলেম সলভিং যে অ্যাপ্রোচ সেটা একদমই নেই। কিন্তু আমাদের প্রবলেম সলভিং করার যে প্রসেসটা বা প্রবলেম সলভ করতে গেলে যে থিওরি পড়ার যে পদ্ধতিটা সেটা একটু অন্যরকম হওয়া উচিত, মানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা হওয়া উচিত। তো আমি এইখানে যে থিওরিটা পড়াবো নিউটনস লতে, মেনলি আমি ইম্পর্টেন্স দেবো বা গুরুত্ব দেবো প্রবলেম সলভিং অ্যাপ্রোচের দিকে। এমনি তোরা এই চ্যাপ্টারটা খুবই সহজ, তোরা বইতে যে কোনো বইতে যদি পড়িস, রিডিং পড়িস, প্রত্যেকটা কথাই বুঝতে পারবি, কিন্তু প্রবলেমটা হবে অঙ্ক করতে পারবি না। কাজে অঙ্ক করার জন্য শুধুমাত্র ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন বা এফ সমান এম এ এইটা জানলেই কিন্তু যথেষ্ট নয়। কাজেই ওই যে ফোর্সের যে কথাটা বলছি, সেই ফোর্সটা যে ভেরিয়াস কাইন্ডস অফ ফোর্স হতে পারে এবং বিভিন্ন ফোর্স কিভাবে একটা সিস্টেমে রাইজ করবে, সেই ফোর্সগুলোর ডিরেকশন কীরকম হবে, সেগুলো সম্পর্কে যদি আমার ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে কিন্তু আমার পক্ষে প্রবলেম সলভিং করা বা একটা প্রবলেম করা সম্ভব হবে না। তো আমরা সেই রকমভাবে এখানে অ্যাপ্রোচটা নেব, একদম ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাপ্রোচ তোদের যে কনভেনশনাল বইগুলো আছে সেগুলো থেকে। ঠিক আছে, তো এই ধরনের অ্যাপ্রোচ ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি একটু তুই কম্পিটিটিভ এক্সামের বইগুলোতে যাস, যেই মেন, নিট, যেই অ্যাডভান্স, সেই সমস্ত বইতে মোটামুটি অ্যাপ্রোচটা মিলবে। তাহলে আমরা শুরু করছি নিউটনস ল সম্পর্কে উইথাউট স্টেটিং দ্য তিনটা ল। যদি আমি পরপর স্টেট করে দিই ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সেইভাবে নয়। আমরা প্রথমে যেটা পড়তে চাইবো সেটা হচ্ছে ফোর্স বা বলের ডেফিনেশন। ডেফিনেশন অফ ফোর্স আমি বলতে পারি, বা কনসেপ্ট অফ ফোর্স আমি বলতে পারি। আমাদের ফার্স্ট টপিক বলের ধারণা, কনসেপ্ট অফ ফোর্স বলতে পারি আমি কি, বলের ধারণা, কনসেপ্ট অফ ফোর্স বা বলের ধারণা। ঠিক আছে, এবারে দেখ বিষয়টা আমি বলি যে মনে কর এখানে একটা অবজেক্ট রয়েছে, সাপোজ অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টটা ইনিশিয়ালি স্থির অবস্থায় আছে মনে কর। তাহলে আমরা জানি যে এই অবজেক্টটাকে যদি মনে কর আমি মুভমেন্ট করতে চাই, এই অবজেক্টটাকে যদি আমি মুভ করতে চাই, কি করতে হবে, আমাকে এর উপর একটা পুশ অর পুল আমাকে অ্যাপ্লাই করতে হবে। হয় একটা পুশ দিতে হবে, না হয় একটা পুল দিতে হবে। পুশ অথবা পুল দিলে আমি এই অবজেক্টটার মুভমেন্টটা পাবো। অথবা আমি ভাবতে পারি যে একটা অবজেক্ট অফ মাস এম, এটা মনে কর মুভ করছে এই সারফেসে, এই সারফেসে উইথ সার্টেন ভেলোসিটি ভি। আমি কি করতে চাইছি, এই অবজেক্টটাকে থামাতে চাইছি। আমাকে অবশ্যই একটা এর মোশনের অপোজিট দিকে পুশ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ফোর্স বল মানে আমাকে একটা পুশ অ্যাপ্লাই করতে হবে। সিমিলারলি এই অবজেক্টটা ভি ভেলোসিটিতেই যাচ্ছে, আমি এর ভেলোসিটিটা আরো বেশি ইনক্রিজ করতে চাইছি, তাহলে আমাকে এই থেকে আবার পুশ অ্যাপ্লাই করতে হবে। কথাটা আমি কি বলছি বুঝতে পারছিস? অথবা যে ভেলোসিটিটা যাচ্ছে তার থেকে আমি ভেলোসিটিটা কমাতে চাইছি,
তাহলে অপোজিট থেকে একটা দিক থেকে একটা পুশ দিতে হবে। আচ্ছা, আমি কি করতে চাইছি এই পুশ বা পুল দিয়ে? মূলত আমি অবজেক্টটার যে ভি এটাকে চেঞ্জ করতে চাইছি। এইখানে কি ছিল? ভি ইকুয়াল টু 0 ছিল। এখানে কি ছিল? ভি ইকুয়াল 0 ছিল। তাহলে আমি পুশ বা পুল করে এর ভি এর একটা সার্টেন কাইন্ড অফ ম্যাগনিটিউড চাইছি। এইখানে ভি এর একটা সার্টেন কাইন্ড অফ ম্যাগনিটিউড ছিল, একে আমি পুশ অর পুল প্রয়োগ করে চেঞ্জ করতে চাইছি, বিটাকে বাড়াতে বা কমাতে চাইছি। উল্টো হতে পারে, উল্টো বলবো নি, আমার ইচ্ছা এটাও হতে পারে যে এই যে ভেলোসিটিটা রয়েছে এদিকে, সেই ভেলোসিটির মানটা থাকে কি, আমি কি করব, এই বস্তুটাকে এই পাথে না এই পাথে ঘুরিয়ে দেবো। সাপোজ এই অবজেক্টটা, এই মাসটাকে আমি, মাসটা মানে এই ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, আমি আমার ইচ্ছা কিন্তু আমি এর ভেলোসিটির যে ম্যাগনিটিউডটাকে সেটাকে চেঞ্জ করবো না। তাহলে এখানে কি চেঞ্জ হচ্ছে? এই ভেলোসিটির ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউডটাকে একই রেখেছি। তার জন্য আমাকে নিশ্চয়ই এই দিকে একটা পুল প্রয়োগ করতে হবে। তাহলে আমি যে টোটাল এই যে ওয়ার্কটা করছি, বা এই পুশ বা পুল যেটা আমি করছি, এইটাতে আমার মেন উদ্দেশ্য কি রয়েছে বল দেখি? মেন উদ্দেশ্য রয়েছে ভিটাকে চেঞ্জ করা। পুশ বা পুলের মেন উদ্দেশ্য বা পুশ বা পুলের মেন যেটা ইফেক্ট মানে ফলাফল, সেটা কি? ভি কে চেঞ্জ করা, আইদার ইন ম্যাগনিটিউড অর ইন ডিরেকশন। আমরা কি জানি যে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যে কোনো ভেক্টর কোয়ান্টিটিরই একটা ম্যাগনিটিউড থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা ডিরেকশন থাকবে। তার মানে ম্যাগনিটিউড অথবা ডিরেকশন কোনো একটাকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে সেই ভেক্টরটা অবশ্যই চেঞ্জ হবে, এবং এখানে সেই চেঞ্জটা করা হচ্ছে পুশ অথবা পুল অ্যাপ্লাই করে। তার মানে আমি এটা বলতে পারি যে কোনো একটা অবজেক্টকে আমি পুশ বা পুল প্রয়োগ করে সেই অবজেক্টের যে ভেলোসিটি ভেক্টর সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখন সেই ভেলোসিটি ভেক্টরটা আসলে কি ইন ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ? সেটা হচ্ছে একটা বস্তুর গতির অবস্থা, স্টেট অফ মোশন। দেখ, যখন ভেলোসিটি ভেক্টর ভি ইকুয়াল টু 0, তখন তার স্টেট অফ মোশন যদি আমি তোকে জিজ্ঞেস করি যে তার গতির অবস্থা কি রকম, তুই বলবি স্থির, ভেলোসিটি 0। তোকে যদি আমি বলি যে একটা বস্তুর ভিটা হচ্ছে যে কনস্ট্যান্ট, তাহলে তুই কি বলবি তার গতির অবস্থা? বলবি যে বস্তুটা সমবেগে চলছে। যদি আমি বলি তার ভেলোসিটি ভি ভেক্টর কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, তুই বলবি বস্তুটা অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। তাহলে দেখ, এই যে ভেলোসিটি ভেক্টর আসলে বস্তুটার একটা স্টেট অফ মোশনকে রিপ্রেজেন্ট করছে, এবং এটা এমন একটা ভেক্টর যেটা একটা অবজেক্টের যে কোনো মুহূর্তের স্টেট অফ মোশনটাকে রিপ্রেজেন্ট করতে পারে, তার গতির অবস্থাটাকে রিপ্রেজেন্ট করতে পারে। কোনো একটা অবজেক্টের গতির অবস্থা কি রকম রয়েছে, আমি ভেলোসিটি ভেক্টরটা কি যদি বলে দিই, মানে বস্তুটার বেগের মান এবং অভিমুখটাকে যদি আমি বলে দিই, তাহলে বলা হয়ে যাবে তার স্টেট অফ মোশনটা কি। তার মানে সেই স্টেট অফ মোশনটাকে যখন আমি চেঞ্জ করতে চাইছি, আমাকে কি করতে হচ্ছে? একটা পুশ অথবা পুল অ্যাপ্লাই করতে হচ্ছে। এটাই হচ্ছে যে ফোর্স, যে পুশ এবং পুলটা দিচ্ছি এটাই হচ্ছে যে ফোর্স, যেটা কি করে না, যেটা একটা অবজেক্টের ভেলোসিটি ভেক্টরটাকে মানে তার স্টেট অফ মোশনটাকে চেঞ্জ করে। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ফোর্স? আমি যদি ইন টার্মস অফ ডেফিনেশন লিখতে চাই, তাহলে বলতে হবে যে এটা হচ্ছে একটা পুশ অথবা পুল। ইট ইজ এ পুশ অর পুল হুইচ চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ দ্য অবজেক্ট, যেটা একটা বস্তুর গতির অবস্থাটাকে চেঞ্জ করতে পারে। তাহলে আমি কনসেপ্ট অফ ফোর্সে, আমি যদি ফোর্সের ডেফিনেশন লিখি, আমি লিখব, তো লিখতে পারিস, লিখব ইট ইজ আ পুশ or pull which
চেঞ্জ দ্য স্টেট অফ মোশন অফ দ্য অবজেক্ট। বাংলাতে লিখতে পারিস, এটি এক প্রকারের টানা বা ঠেলা যা বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটায়, যা বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটায়। এখানে আমরা যে কথাটার উপরে মেইনলি ইম্পর্টেন্স দেবো, যেটা প্রথম থেকেই বলতে চাইছি, অবস্থা, এই স্টেট অফ মোশন, এই কথাটার উপরে আমরা গুরুত্ব দিতে চাইছি। এই স্টেট অফ মোশন, বা বাংলাতে আমি বলি গতির অবস্থা, গতির অবস্থা, এইটার উপর আমি ইম্পর্টেন্স দিতে চাইছি। তো এইটাকে কে রিপ্রেজেন্ট করছে? ভি ভেক্টর। এবং এই ভি ভেক্টরের কি আছে? ম্যাগনিটিউড আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন আছে, মান আছে, এবং তার অভিমুখও আছে। তাহলে দেখ, আমি যে কোনো একটাকে যদি পরিবর্তন করতে পারি পুশ অথবা পুল করে, তার অর্থ সেই অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, আমি আগের অ্যানালিসিস যেটা করলাম সেটা থেকে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যে এর ম্যাগনিটিউড চেঞ্জ হবে নাকি ডিরেকশন চেঞ্জ হবে, নাকি ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই চেঞ্জ হবে, সেটা ডিপেন্ড করছে যে পুশ এবং পুলটা আমি কিভাবে অ্যাপ্লাই করছি বা কোন ডিরেকশনে অ্যাপ্লাই করছি তার উপরে। যেমন ধর, আমি যদি এক্সাম্পল বলি, সেই আগের এক্সাম্পলটাই যদি আবার আমি নিয়ে আসি, এটা একটু আগে আমি বলছিলাম যে মনে কর যে এখানে একটা আমার অবজেক্ট রয়েছে, অবজেক্ট অফ মাস এম। তো এই অবজেক্টের একটা মনে কর ভেলোসিটি আছে ভি। এখন মনে কর আমি যদি এই দিক বরাবর একটা ফোর্স এর উপরে অ্যাপ্লাই করি এফ, তাহলে নিশ্চয়ই এই ভেলোসিটি ভেক্টরটার অভিমুখের কোনো পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন হবে? অনলি ম্যাগনিটিউডের পরিবর্তন হবে। সিমিলারলি মনে কর আমি যদি এই অবজেক্টের উপরে ফোর্সটা এই দিক থেকে অ্যাপ্লাই করি, তবুও একই ঘটনা ঘটবে, তার ম্যাগনিটিউডটার পরিবর্তন হবে। এখানে এই দিক থেকে ফোর্সটা দিলে তার ম্যাগনিটিউডটা বেড়ে যাবে, এই দিক থেকে ফোর্সটা দিলে ভি এর ম্যাগনিটিউডটা কমে যাবে। তার মানে এই যে ফোর্সটা যেটা আমি অ্যাপ্লাই করছি, এই ভি এর ম্যাগনিটিউডটাকে চেঞ্জ করবে বা ডিরেকশনকে কোনো রকম চেঞ্জ করবে না। কিন্তু ভেবে দেখ, আমি যদি এরকম কোনো একটা পার্টিকেলের কথা ভাবি, সাপোজ এখানে একটা পার্টিকেল আছে, আমি আগে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে পার্টিকেলটা মনে কর এই দিকে ভেলোসিটি নিয়ে চলছিল, কিন্তু আমি চাইলাম তাকে এই দিকে ঘুরিয়ে দিতে, এই দিকে ঘুরিয়ে দিতে, তাহলে ফোর্সটা আমাকে এই দিতে হবে, ফোর্সটা আমাকে এই দিকে দিতে হবে, এই দিকে দিলে হবে না। তাহলে বুঝতে পারছি যে ফোর্সটা যদি আমি ভেলোসিটি ডিরেকশনে প্রয়োগ করি, যেদিকে ভেলোসিটি আছে সেই ডিরেকশনে যদি আমি ফোর্স প্রয়োগ করি বা তার অপোজিট ডিরেকশনে যদি আমি ফোর্স প্রয়োগ করি, তাহলে ভেলোসিটি ভেক্টরটার অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানের পরিবর্তন হচ্ছে। বাট ফোর্সটাকে যদি ভি এর সঙ্গে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, তার অভিমুখের পরিবর্তন হয়ে যাচ্ছে। মানের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, বাট অভিমুখের পরিবর্তন হবেই যদি আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করি। তার মানে তুই বুঝতেই পারছিস যে এই পার্টিকেলটার গতিপথটা কিরকম হবে। দেখ এখানে কি হয়েছিল, পার্টিকেলটা এরকম পথে ঘুরে যাচ্ছে, এখানে সোজা যাচ্ছে, তাহলে পার্টিকেলটার পাথটা, মোশন অফ ট্র্যাজেক্টরিটা কি রকমের হবে সেটা ডিপেন্ড করছে যে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা ভেলোসিটি ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে। সেটা কি ভেলোসিটি ভেক্টরের সঙ্গে সমান্তরাল আছে? ভেলোসিটি ভেক্টরের সঙ্গে সমান্তরাল মানে কি,
মনে করো এফ ভেক্টর আর ভি ভেক্টর আমি পরস্পরের সমান্তরাল বলছি, মানে একই ডিরেকশনে আছে, তার মানে এদের মধ্যবর্তী কোণ থিটা নিশ্চয়ই 0 ডিগ্রি। আমি মনে করে বলছি যে এফ ভেক্টর আর ভি ভেক্টর পরস্পরের বিপরীত আছে, অ্যান্টি প্যারালাল আছে, তার মানে নিশ্চয়ই থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, যেটা এই কেসটা হয়েছে। অথবা আমি বলতে পারি যে এফ ভেক্টর মনে করো ভি ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, তার আমি কত বলবো থিটা সমান 90 ডিগ্রি। তাহলে ফর ভেরিয়াস অ্যাঙ্গেলস, ডিফারেন্ট অ্যাঙ্গেলে ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি অবজেক্টের উপরে, অ্যাঙ্গেলটা কার সঙ্গে, ভি এর সঙ্গে, যেটা কি বলতে ইনিশিয়াল স্টেট অফ মোশন। তো যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে তার ট্র্যাজেক্টরি অফ মোশনটা বিভিন্ন রকমের একটা হওয়ার সম্ভাবনা আছে। আমি এখানে বুঝতে চাইবো বা জানতে চাইবো বা স্টাডি করতে চাইবো যে পসিবল কাইন্ডস অফ ডিফারেন্ট পসিবল কাইন্ডস অফ ট্র্যাজেক্টরিগুলো, মানে বস্তুর গতিপথটা বা বস্তুর সঞ্চার পথটা কি রকম হতে পারে অ্যাকর্ডিং টু দ্য বা ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ভেলোসিটি। যে ফোর্স আর ভেলোসিটির মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে এই ট্র্যাজেক্টরি অফ মোশনটা কত রকমের হতে পারে সেটা আমরা অ্যানালিসিস করব। তাহলে আমাদের নেক্সট টপিকস কি হবে, ট্র্যাজেক্টরি অফ মোশন অফ পার্টিকেল বা বস্তুর গতি সঞ্চার পথ। সো আর নেক্সট টপিকস ইজ, হেডিং করতে পারিস বস্তুর গতি সঞ্চার পথ और ট্র্যাজেক্টরি অফ মোশন বা বস্তুর গতিপথ সিম্পল লিখতে পারিস। এখানে মূলত আমরা তিনটা কেস পাবো, দেখ তিনটা কেসে আমি সব বিষয়টাকে অ্যানালিসিস করে দিতে পারবো। তাহলে প্রথমে বলি কেস 1, কি থিটাটা কি হবে, থিটা মানে কি আমি আগে থিটা ডিফাইন করেছি, ভেলোসিটি আর ফোর্সের মধ্যবর্তী কোণ, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি और 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মনে কর এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট মাস এম, এটা মনে কর এই বরাবর যাচ্ছে, বুঝলি? এবার মনে কর এর উপরে যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হয় এইভাবেই করেছি, না হয় এইভাবে অ্যাপ্লাই করেছি ফোর্সটা। তাহলে বুঝতে পারছিস হয় এই অবজেক্টটার কি হবে, হয় অবজেক্টটার যে স্পিডটা মানে ভেলোসিটি ভেক্টরের মানটা বাড়বে না হয় কমবে, বাট এই অবজেক্টে কি হবে, এই সরল রেখা বরাবরই যাবে। তার মানে বস্তুটার গতির সঞ্চার পথ কেমন হবে, সরল রৈখিক। তাই আমি লিখতে পারি যে এক্ষেত্রে বস্তুর গতির সঞ্চার পথ হবে সরল রৈখিক, স্ট্রেট পাথ, স্ট্রেট লাইন পাথ। Next, case 2 is very important. Theta is equal to 90 degree. Theta is equal to 180 degree মানে হচ্ছে F is parallel to V or F is anti-parallel to V. Theta is equal to 90 degree means F is what? F is perpendicular to V. F is perpendicular to V. ঠিক আছে, তাহলে দেখ সেটা কিরকম হবে ব্যাপারটা। তাহলে এখানে মনে করি পার্টিকেলটা আছে সেম, পার্টিকেলটা ইনিশিয়াল স্টেট অফ মোশন ভি, পার্টিকেলটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করেছি এরকম ভাবে 9 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং এখানে একটা কথা জেনে রাখ, যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে পার্টিকেলটার উপরে, সেই ফোর্সটা অলওয়েজ কি হবে, এই ভি মানে অলওয়েজ থাকবে ফোর্সটা, মানে এই সম্পূর্ণ গতিপথ জুড়েই ফোর্সটা থাকবে, এমন নয় যে আমি প্রথমে ফোর্সটা দিয়ে দিলাম দিয়ে ছেড়ে দিলাম।
কিছু বলবি কেউ? তো যেটা বলছিলাম যে এইরকম নয় ব্যাপারটা, যে এই অবজেক্টের উপরে আমি একবার ফোর্স দিয়ে ছেড়ে দিলাম, যে ফোর্সটা আমি এখানে অ্যাপ্লাই করার কথা বলছি সেটা থ্রু আউট দ্য মোশন, থ্রু আউট দ্য হোল মোশন এই ফোর্সটা অ্যাপ্লাই করা হবে। মানে যতক্ষণ অবজেক্টের মোশন থাকবে ততক্ষণ অবজেক্টের উপরে এই ফোর্সটা অ্যাপ্লাই করা হবে। এখানে এরকম সিচুয়েশন যদি আমি ক্রিয়েট করতে চাই যে যতক্ষণ আমার অবজেক্টের মোশন থাকবে ততক্ষণই আমি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করব, যদি এটা করি পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি ডিরেকশনে বস্তুটার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে, তার মোশনের ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আমি যদি মনে করি যে তার ফোর্সটাকে, তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করব তার ভেলোসিটি পারপেন্ডিকুলার ডিরেকশনে, তাহলে তার বস্তুর ট্র্যাজেক্টরি অফ মোশনটা মানে গতিপথটা কীরকম হবে। দেখ, এটা বুঝতে গেলে আমাকে সিম্পল একটা এক্সাম্পল নিতে হবে। মনে কর আমার কাছে মনে কর সুতোয় বেঁধে একটা বস্তুকে আমি রেখেছি এরকমভাবে, এমন একটা অবজেক্ট আছে। এখন আমি একে কি করতে চাইছি, একে যদি মনে কর এর মনে কর সরাসরি এইভাবে ভেলোসিটি আছে মনে কর সাপোজ, তাহলে তো এর এইদিকে সরাসরি চলে যাওয়ার কথা ছিল। যদি মনে কর এই সূত্রটা না থাকতো, সূত্রটা যদি মনে কর না থাকতো প্রথমে, এই সূত্র যদি না থাকে তাহলে কি হবে, আমি যদি এইদিকে একটা ভেলোসিটি থাকে, নিচে যদি ভেলোসিটি থাকে তাহলে কি হবে, সে তো এই বরাবর মুভ করবে স্ট্রেট লাইন পাথে, এই বরাবর মুভ করবে, এই বরাবর মুভ করবে। কিন্তু আমি মনে কর একে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, তাহলে কি স্যার এই বরাবর মুভ করবে? কারণ কি এই সুতোটা সবসময় এর সঙ্গে থাকবে, এটা কনস্ট্যান্ট, সুতোটার মধ্যে দৈর্ঘ্য বাড়বেও না কমবেও না, সুতোটা স্ট্রেট, তাহলে এই ডিস্টেন্সটা ফিক্সড থাকতে হবে, এমনভাবে মোশনটা করবে। তার মানে কি হবে, এই যদি এটা ইনিশিয়াল পজিশন হয়, একটু পরেই পজিশনটা কোনখানে হবে, এরকম পজিশনটা হবে, একটু পরে পজিশনটা কোথায় চলে যাবে, এইখানে চলে যাবে, তখন সুতোর এইরকম ভাবে কাজ করবে এর উপরে। বা এদিকে যদি আমি ধরি তাহলে পজিশনটা এইখানে থাকবে, এইভাবে কাজ করবে। তাহলে দেখ এই অবজেক্টটা কেন বলতে কি এই স্ট্রেট লাইন বরাবর যেতে পারছিল না, এবং দেখ যেখানে যে মুহূর্তে সুতোটা কেটে যাবে, যে মুহূর্তে এই সুতোটা কেটে যাবে সেই মুহূর্তে কি হবে, সেই মুহূর্তেই এটা কিন্তু এই পাত বরাবর বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে বলতে কি, আসলে এই যে সুতোটাকে টেনে রেখে দিই প্রত্যেক মুহূর্তে, তার মানে কি এটা একটা টান বল টি, টান বল টি দিয়ে প্রকাশ করা হয় এটাকে, পরে এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কি টান বল, সেই টান বলটা দেখ এই ভি এর সঙ্গে না সবসময় 90 ডিগ্রি কোণে আছে। দেখ এদিকে ভি, এখানে 90 ডিগ্রি, এইখানে ভি কোন দিকে, স্পর্শক বরাবর, এখানে 90 ডিগ্রি, এখানে ভি কোন দিকে হবে, এইদিকে স্পর্শ বরাবর, তাদেরকে টি 90 ডিগ্রি। তাই দেখ বস্তুটা যে কোনো জায়গায় যাক না কেন সবসময় কি আছে, টি আর ভি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, মানে ফোর্স আর ভেলোসিটি 90 ডিগ্রি কোণে আছে, মানে এই কেসটা হয়েছে। তার জন্য বস্তুটার মোশনটা কিরকম হবে, যদি টোটাল মোশনটা দেখি কি হবে, বৃত্তাকার পথে ঘুরবে, সার্কেল হবে, এটা কি হবে, এটা কমপ্লিট সার্কুলার পাথ করবে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি পরিষ্কার যে সার্কুলার পাথের যে কন্ডিশন সেটা হচ্ছে এফ পারপেন্ডিকুলার টু ভি। যে একটা পার্টিকেলের উপরে সবসময় একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিরকম, যে এফ পারপেন্ডিকুলার টু ভি রয়েছে এমনভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমরা কি বলবো, এর মোশন অফ পাথটা বা ট্র্যাজেক্টরি অফ পাথটা সার্কুলার। তাহলে আমি এখানে লিখতে পারি এক্ষেত্রে বস্তুর গতির সঞ্চার পথ হবে সরল রৈখিক, বৃত্তাকার, তাহলে মানে এখানে বস্তু অ্যাকচুয়ালি যে পাথটা হতো সেই পাথটা হচ্ছে যে এরকম, এই পাথটা একটা অংশ দেখাতে পারি, যেখানে এখানে অবজেক্টটা ছিল, এই অবজেক্টের স্পর্শক বরাবর বেগ আছে ভি, আর কেন্দ্রের দিকে যে ভ্যালু ফোর্স আছে সেটা হচ্ছে এফ। আচ্ছা এরকম একটা সিচুয়েশন এর এক্সাম্পল দিতে পারবি আর কোথাও আছে? তোরা পড়েছিস অ্যাটমিক স্ট্রাকচারেই বোর মডেল, যেখানে দেখ কি ছিল, যে নিউক্লিয়াসে কি ছিল, জেড ই আধান বিশিষ্ট মানে চার্জ আছে, প্রোটন আছে, নিউট্রন স্তরে শুধু প্রোটনের আধান আছে, মানে এখানে কি আছে, যে প্লাস আধান রয়েছে, আর কক্ষপথে কে ঘুরছে, ইলেকট্রন ঘুরছে। তুই দেখ এখানে প্রত্যেক মুহূর্তে একটা ফোর্স আছে কেন্দ্রের দিকে, কি ফোর্স, কুলম্বীয় আকর্ষণ বল এফ,
যেটা তোরা পড়েছিলি যে এটা ডিস্টেন্স যদি আর হয় তাহলে এফ কত হবে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এই ফোর্সটা কাজ করছে কেন্দ্রের দিকে, আর দেখ এর ভেলোসিটি কোন দিকে হবে, স্পর্শক বরাবর। দেখ এই ভেলোসিটি ভেক্টরের সঙ্গে ফোর্সের সবসময় একটা 90 ডিগ্রি কোণ আছে, যে কোনো জায়গাতেই যা, এই জেড স্কোয়ার বাই আর স্কোয়ার কাজ করছে। তার মানে কি ভেলোসিটি ভেক্টরের সঙ্গে ফোর্সের সবসময় একটা অ্যাঙ্গেল রয়েছে যেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে কোনো একটা বস্তুকে যদি আমি বৃত্তাকার পথে ঘোরাতে যাই তাহলে আমার এটাই ক্রাইটেরিয়া যে এফ আর ভি এর সঙ্গে পরস্পর পারপেন্ডিকুলার থাকবে। তাহলে উল্টোভাবে বলতে পারি আমি যে যদি কোনো একটা পার্টিকেলের উপরে সবসময় একটা ফোর্স কাজ করে যাতে করে পার্টিকেলটার ভেলোসিটির সঙ্গে ফোর্সটা 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তার ট্র্যাজেক্টরি অফ মোশনটা কীরকম হওয়া উচিত, অবশ্যই সেটা সার্কুলার বা বৃত্তাকার হওয়া উচিত। বুঝা গেল? তাহলে থিটা ইকুয়াল টু 0 হতে পারে, 180 হতে পারে, অথবা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে পারে। এই দুটো কেস পেলাম আমরা। এছাড়া আমরা যেটা পাবো এই দুটো কেস ছাড়া সেটা হচ্ছে অ্যাট এনি জেনারেল অ্যাঙ্গেল, মনে করো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি ছাড়া অর 90 ডিগ্রি ছাড়া যা অ্যাঙ্গেল থাকবে তাই জেনারেল অ্যাঙ্গেল থিটা। তাহলে কেস থিটা আমাদের বলা উচিত অ্যাট এনি আরবিটারি অ্যাঙ্গেল থিটা। কেস 3 থিটার কোনো মান কিন্তু থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো বাদ দিই কারণ এগুলো অলরেডি পড়া হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে এনি অ্যাঙ্গেল আদার দেন 0, 180, 90। তাহলে দেখ কীরকম কেসটা হতে পারে। এই অবজেক্টটা মনে কর এই বরাবর ভি ভেতরে যাচ্ছে, আর আমি ফোর্সটা অ্যাপ্লাই করে দিলাম এর সঙ্গে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি যদি অ্যানালিসিস করতে চাই এর মোশনটাকে আমি কী করব, দেখ যখনই একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের আছে এটাকে আমি কি করব, দুটো উপাংশে ভাগ করে নেবো। আমরা উপাংশে বিভাজন পড়েছি ভেক্টরে, যে একটা ভেক্টরকে দুটো পারস্পরিক লম্ব উপাংশে বিভাজন করা যায়। তাহলে এফ এর এই বরাবর উপাংশ কত হবে, যেদিকে থিটা আছে এফ কস থিটা, আর এর সঙ্গে অভিলম্ব বরাবর মানে এই দিক বরাবর কত হবে, এফ সাইন থিটা। এই দিক বরাবর এফ কস থিটা, এই দিক বরাবর এফ সাইন থিটা। এবারে আমি আগের কেসটাকে দেখি, দেখ প্রথম ফার্স্ট কেস আমরা যেটা বলেছিলাম কেস 1, যে যেখানে আমার যেদিকে ফোর্স থাকবে সেই দিকে, মানে যেদিকে ভেলোসিটি থাকবে সেদিকে ফোর্স, যেদিকে ভেলোসিটি থাকবে সেদিকে ফোর্স। আর সেকেন্ড কেসটাতে কি বলেছিলাম, যে যেদিকে ভেলোসিটি থাকবে তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স। তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স। ঠিক আছে, যেখানে ফোর্স থাকবে প্যারালাল টু ভি, এখানে ফোর্স হচ্ছে পারপেন্ডিকুলার টু ভি। আচ্ছা দেখ আমি যদি এইখানটা একটু কনসিডার করি, তোর মনে হচ্ছে না যে এই যে এইখানে দুটো কেস একসঙ্গে আছে, কিরকম করে দুটো কেস একসঙ্গে আছে, দেখ এদিকে আছে ভি, এদিকে আছে এফ সিন থিটা, এইটা এদিকে আছে এফ, এদিকে আছে ভি। আবার দেখ এদিকে আছে ভি, এদিকে আছে এফ কস থিটা, এফটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে দেখ এইটা 2 নম্বর কেসটার মতো, এটা 1 নম্বর কেসটার মতো। তার মানে এখানে এমন একটা ফোর্স আছে যেটা ভি এর সঙ্গে প্যারালাল, আবার এমন একটা ফোর্স আছে যেটা ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এইখানের মোশনটা কিরকম হওয়া উচিত, মোশনটাও থাকা উচিত, এই মোশনটাও থাকা উচিত, দুটো মোশনই থাকা উচিত। এই মোশনটা থাকলে কিরকম মোশন হবে, স্ট্রেট বা সরলরৈখিক। এই মোশনটা হলে কিরকম হবে, সার্কুলার। তার মানে অ্যাকচুয়ালি এখানে কি ঘটবে বল দেখি, অ্যাকচুয়ালি এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই এফ কস থিটা কি করতে চাইবে, এফ কস থিটা করতে চাইবে যে এই পার্টিকেলটাকে সোজা নিয়ে যেতে, আর এফ সাইন থিটা একে সার্কুলার পথে ঘোরাতে চাইবে। এফ সাইন থিটা কি করতে চাইবে, একে এফ সাইন থিটা একে সার্কুলার পথে ঘোরাতে চাইবে এরকম ভাবে, এফ সাইন থিটা কি এরকম ভাবে সার্কুলার পথে ঘোরাতে চাইবে। এফ কস থিটা বলবে না ওইদিকে যা চলবে না, এইদিকে আসতে হবে।
ঘুরে যাইবে, এফ কস থিটা আবার সামনের দিকে টেনে নেবে, এফ সাইন থিটা আবার সার্কুলার পথে ঘুরে যাবে, এফ কস থিটা আবার সামনের দিকে টেনে নেবে। তার মানে প্রত্যেকটা সার্কুলার পাথের জন্য এই ডিরেকশনে যেদিকে এফ কস থিটাটা আছে সেই ডিরেকশনে একটু এগিয়ে যাবে। একটা করে সার্কুলার মোশন হতে চাইবে, কিন্তু সেই সার্কুলার মোশন যেটা এফ সাইন থিটা আছে, এফ সাইন থিটা প্রথমে সার্কুলার মোশন করাতে চাইবে, সঙ্গে সঙ্গে এফ কস থিটা দিকে টেনে নেবে। আবার এফ সাইন থিটা সার্কুলার মোশন করতে চাইবে, এফ কস থিটা আবার এদিকে টেনে নেবে। তার মানে আলটিমেটলি এখানে দুটো মোশন একসঙ্গে থাকে। এই মোশনটাকে কিরকম দেখতে লাগছে? কুণ্ডলীকৃত, এটাকে বলা হয় কুণ্ডলীকৃত, বা আমি বলতে পারি হেলিক্যাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এক্ষেত্রে বস্তুর গতি সঞ্চার কুণ্ডলীকৃত বা হেলিক্যাল। এক্ষেত্রে বস্তুর গতির সঞ্চার পথ হবে কুণ্ডলীকৃত। বোঝা গেল? তো এই যে তিন প্রকারের যে মোশন সেটা কিন্তু হতে পারে ইন জেনারেল। যেখানে কিন্তু ধরে নেওয়া হচ্ছে, তোকে বুঝতে হবে যে ক্যাপিটাল এফ ছাড়া আদার্স কোনো ফোর্স নাই, খুব ইম্পর্টেন্ট। অন্য কোনো ফোর্সের প্রেজেন্স কিন্তু এখানে ধরা হয়নি। তুই বলবি যে স্যার এই পার্টিকেলটার মাস এম, তাহলে এর উপরে একটা এমজি বল কাজ করবে, তা বললে হবে না। তখনই এই যে কেস 1, কেস 2, কেস 3 তখনই প্রযোজ্য হবে যখন এই পার্টিকেলটার উপরে, মানে এই পার্টিকেলটা একটা স্টেট অফ মোশন থাকবে ভি, আর একটা এক্সট্রা ফোর্স, যেটা ফোর্স অ্যাপ্লাই করেছি কেবলমাত্র সেই ফোর্সটার কথা বলছি। সেই ফোর্সটার এই তিনটা ডিরেকশনের কথা বলছি আমি, প্যারালাল, পারপেন্ডিকুলার, আর হচ্ছে একটা এনি জেনারেল অ্যাঙ্গেল। তখন এই যে ট্র্যাজেক্টরি অফ মোশন এটা তিন প্রকারের হবে। কিন্তু আদার্স মোশন হতে পারে যদি আদার্স কোনো আরো ফোর্স সেখানে এক্সিস্ট করে সেই অনুযায়ী, সেটা আমরা এখানে ডিসকাশন করছি না, সেটা বিভিন্ন জায়গায় যখন অ্যারাইজ করবে ডিসকাশন করব। যেমন আমাদের প্রজেক্টাইল মোশনে অ্যারাইজ করেছিল, প্রজেক্টাইল মোশনে কি ফোর্স ছিল? এমজি ফোর্স ছিল সবসময় ডিরেকশনে। এখানে কি এরকম এরকম বা এরকম কিছু পাত দেখা যায়? দেখ, পাতটা আলাদা হয়েছে, অধিবৃত্তাকার হয়েছে। কি বলছি বুঝতে পারছিস? এবং এখানে বুঝতে পারছিস ফোর্সের সঙ্গে ভেলোসিটি বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশন। কারণ দেখ, ভেলোসিটি প্রথমে ছিল এইরকম, তারপরে হয়েছে এইরকম, তারপরে হয়েছে এইরকম, কোনো পার্টিকুলার ডিরেকশন নেই। কিন্তু এইগুলোতে কি, যে ডিরেকশনটা থাকবে সবসময় একই থাকবে। তাহলে সেইটার উপরে ভিত্তি করে আমরা এই বিভাজনটা করলাম, এই যে তিনটা কেস করলাম। বাকি আদার্স ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেরকম অ্যাপ্লাই হবে, যেরকম অ্যারাইজ করবে সেই অনুযায়ী ট্র্যাজেক্টরি অফ মোশন চেঞ্জ হতেই পারে। বাট কোনো একটা পার্টিকেলের যে ভেলোসিটি ভেক্টর, তার উপরে যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি সেই ফোর্স ওয়াইজ এগুলো ঘটবে। ক্লিয়ার ব্যাপারটা? আরে হ্যালো, বাকিরা কোথায় রে? অনেকে তো উপস্থিত নাই, মাত্র 5 জন দেখতে পাচ্ছি আমি। 5 জন কোথায়? 4 জন মাত্র। আপনাকে নিয়ে 5 জন স্যার। মানে 4 জন। বাকিদের কি খবর আজকে? জয়দীপ আছিস, কর্ণমণ্ডলটাকে, হ্যালো, হ্যাঁ স্যার। কে বল, নাম বল তো। সে অনুভব। অনুভব, আচ্ছা বুঝছি। বুঝতে পারছিস? আরে হ্যাঁ স্যার। এটা পড়েছিলিস কি আগে? না স্যার। আজকে প্রথম? হ্যাঁ স্যার। আচ্ছা, না বাঁকুড়ায় অন্য কোনো টিউশন পড়েছিলি তুই আর ঠিক স্যার? না স্যার পড়তাম, কিন্তু তখন তো স্যার আমি তার আগেই স্যার ওখান থেকে চলে এসেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা আছে রিয়েলমি 3i, এটা মানে সাইনিক নাকি? আর রেডমি নোট 9টা কে? স্যার আমি দিব্যেন্দু। দিব্যেন্দু। তো এই মঙ্গলবাবু কোথায়?
ওই স্যার বলছিল শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে। আচ্ছা, তাহলে মঙ্গলের শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ, আরো অনেকে প্রেজেন্ট নাই দেখতে পাচ্ছি আমি। তাহলে আজকে আর পড়াবো না, এখানে থাকবে? জয়দীপ, বল কিছু। যেটা খুশি করুন। তাহলে ফিজিক্স কেমন লাগছে বল? এখন তো ভালোই লাগছে।